খুব যত্ন করে রান্না করেছে নিহারিকা। বিবাহবার্ষিকী আজ তার। দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল। প্রীতম অফিস থেকে দুপুরেই আসবে বলেছে। নিশ্চয়ই বিবাহবার্ষিকী বলেই সে বলেছে। যদিও সকাল থেকে বর বউ কেউ কাউকেই কোনো উইশ করেনি। কে প্রথম উইশ করবে সেটা অবশ্যই ম্যাটার করে। কিন্তু তাই বলে নিহারিকা প্রীতমের পছন্দের খাবার বানাবে না তা কী করে হয়? সব কাজ হয়ে গেছে। এবারে স্নান সেরে নিহারিকা মিষ্টি করে সেজে নেয়। হালকা কিছু গয়না, দামি ঢাকাই আর কপালে বড় টিপটা পরে নিহারিকা। তাকে কোনো রাজ্যের রানীর চেয়ে কম লাগছিল না। প্রেম করে বিয়ে দুজনে। প্রীতম তখন সবে ফার্মা অফিসে চাকরি পেয়েছে। দিন যেমনই হোক, প্রীতম নিহারিকার পাড়ায় একবার কমসে কম তাকে দেখার জন্য যেত প্রতিদিন। বিয়ের পর দুজনে অনেক অনুকূল প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ভালোবাসা গভীর দুজনের। যদিও বিগত কিছু দিনে মাসে বহিঃপ্রকাশ অনেকটাই কমে গেছে এই ভালোবাসার। প্রীতম যেন কেমন পাল্টে গেছে। সেই আবেগের বেগ কমে গেছে অনেকখানি। এমন কোনো বিবাহবার্ষিকী যায়নি নিহারিকা যেখানে প্রীতমকে উপহার দেয়নি, বা প্রীতম তার প্রাণের নিহারিকাকে বুকে টেনে আদর করে উপহার দেয়নি। কিন্তু এবছর প্রীতম না সকালে নিহারিকাকে উইশ করেছে, না আদর করেছে। নিহারিকা খোপায় গোলাপ লাগাতে লাগাতে 7-5 ভাবছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাইকের আওয়াজ হয়। নিহারিকা ছুটে যায় দরজায়। প্রীতম এসেছে। নিহারিকার দরজা খোলায় স্বাভাবিক এক হালকা হাসি দিয়ে প্রীতম ঘরে ঢোকে। নিহারিকার বুকের ভেতরটা দপ করে ওঠে। একবার প্রীতম বললও না কেমন লাগছে তাকে। কত কিছু রেঁধেছিল নিহারিকা। প্রীতম অতি তৃপ্তি করে খেয়ে, রান্নাগুলো ভালো হয়েছে নিহি বলে উঠে যায়। নিহারিকার ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। নিহারিকা অধীর হয়ে যায়। প্রীতমকে আভাসে ইঙ্গিতে মনে করানোর চেষ্টা করে সে কেন বিশেষ আজকের দিনটা। প্রীতম নির্লিপ্ত থাকে। হঠাৎ বোকার মতন সে বলে, নিহি আজ ঘরে মাঞ্জা মেরে ঘুরছো কেন? খুশি করছো আমায়? হেভি হেভি রান্নাও করেছো, ব্যাপার কি? সোনার দুল আংটি কিন্তু এ মাসে দিতে পারবো না বলে প্রীতম হো হো করে হেসে মোবাইল ঘাঁটতে থাকে। নিহারিকা হেরে যায়। ক্লান্ত সে ছুটে রান্নাঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। শাড়ি গয়নাগাটি সব খুলে সে বাড়ির নাইটিটা পরে নেয়। গোলাপটা ফেলে দেয় জানলার বাইরে। প্রীতম ঘুমাচ্ছে। তার পাশে আস্তে করে শুয়ে পড়ে নিহারিকা। চোখে তার জল। সন্ধ্যাবেলা প্রীতম ক্লাবের উদ্দেশ্যে বেরোয়। সে জানায় আজ তার দাবার ফাইনাল। তাই তো জলদি এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে মাথা ঠান্ডা করে নিল সে। নিহারিকা চুপচাপ বসে থাকে ঘরে। প্রীতম বেরোনোর পর লাইট নিভিয়ে খাটে পড়ে থাকে সে মরার মতন। রাতে প্রীতম বাড়ি আসে। নিহারিকার চোখ যায় প্রীতমের হাতের দিকে। হাত খালি, একটা গোলাপ অবধি নেই। প্রীতম ভুলে গেছে না মনে করতেই চাইছে না। নিহারিকা আর আটকাতে পারে না নিজেকে। কেঁদে ফেলে প্রীতমের সামনে। প্রীতম নিহারিকাকে সামলানোর চেষ্টা করে। বারবার জিজ্ঞেস করতে থাকে কেন সে কাঁদছে। নিহারিকা কোনো কথা বলে না, কাঁদতে থাকে অঝরে। ডিনার করে দুজনে চুপচাপ হয়ে প্রীতম অসহায় শিশুর মতন তাকিয়ে থাকে নিহারিকার দিকে।
বেডরুমের লাইট নিভিয়ে নিহারিকা যখন শুতে আসে, প্রীতম তখনও জিজ্ঞেস করে তার অমন কান্নার কারণ, কিন্তু নিহারিকা চুপ করে থাকে, পাশ ফিরে শুয়ে কাঁদতে থাকে। পরের দিন সকালে অন্যান্য দিনের মতন নিহারিকা ব্রেকফাস্ট রেডি করে, মেশিনে কেচে নেয় জামা কাপড়। প্রীতম রেডি হয়ে অফিসের দিকে রওনা হয়। নিহারিকা দরজা বন্ধ করে দেয়। মিনিট 5 বাদে কে যেন দরজা ঠক ঠক করে। দরজা খুলে নিহারিকা। প্রীতম মুখ কালো করে দাঁড়িয়ে আছে। হ্যাপি অ্যানিভার্সারি, মানে বিলাটেড অ্যানিভার্সারি নিহি। তোমার মা আমার ফোনে ফোন করলো জাস্ট একটু আগেই। প্রীতম ঢোক গেলে। মা উইশ করলো, মানে আমার মতন তোমার মাও ভুলে গেছেন যে কাল আমাদের বিবাহবার্ষিকী ছিল। বলছি লক্ষ্মীটি, আজ ছুটি নেব, যাবে কোথাও ঘুরতে? যা ভালো লাগে তোমার সেটাই দেব কিনে, যা ইচ্ছে খেও। হঠাৎ ফোন আসে প্রীতমের অফিস থেকে। 15 মিনিট সে কথা বলে। এরপর প্রীতম আবার নিহারিকাকে বোঝায়। নিহারিকা মিনিটখানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে। অবাক চোখে দেখে সে প্রীতমকে। দীর্ঘশ্বাস তার সাথে, মৃদু হাসি তার মুখে। মাথা নিচু করে তীব্র অথচ স্থির কণ্ঠে সে জানায়, দিনটা চলে গেছে প্রীতম, ক্ষতিপূরণ লাগবে না, তুমি অফিস যাও। এই বলে শরীরে তার যত জোর ছিল সেটা লাগিয়ে প্রীতমের মুখের ওপর দড়াম শব্দে দরজা বন্ধ করে দেয় সে। বুকের ভেতরটা কেমন হালকা লাগছে নিহারিকার এখন। ধপ করে বসে পড়ে সে সোফার ওপর। নিহারিকার মুখে ভেসে ওঠে বড় হাসি, অনেক বড়, অনেকটাই বড়। হাসতে হাসতে সে এক দৃষ্টে তাকিয়ে থাকে বিয়ের ছবিটার দিকে।